প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 31শে অগস্ট দুদিন আগে ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলের 808 নম্বর রুমে একজন মার্কিন নাগরিকের ডেড বডি পাওয়া গেছে। তিনি ওই হোটেলেই উঠেছিলেন 29শে অগস্ট। পরবর্তীতে সেই মার্কিন নাগরিকের পরিচয় জানা গেছে। তার নাম টেরেন্স আরবেল জ্যাকসন, বয়স 50-এর মতো এবং তিনি সাউথ ক্যারোলিনার অধিবাসী। তিনি বাংলাদেশে ব্যবসায়ী পরিচয়ে 4 মাসের বেশি অবস্থান করছেন এবং ওয়েস্টিনে তিনি চেক ইন করেছেন 29শে অগস্ট। তো তার এই মৃত্যু নিয়ে অনেক রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন এবং হোটেল সূত্রে বলা হচ্ছে যে হি ওয়াজ কোয়াইট ফিট, খুব সুদর্শন, মানে একদম ফিট বডি যাকে বলে। তো এরকম একটা লোক হঠাৎ করে মারা গেল কি করে? পরবর্তীতে জানা গেছে যে উনি আসলে সাধারণ ব্যবসায়ী না, ব্যবসায়ীর আন্ডার কাভারে তিনি ছিলেন। তিনি আসলে আমেরিকার স্পেশাল ফোর্সেস অফিসার। এটা হলো তার ডেজিগনেশন, হলো কমান্ড ইন্সপেক্টর জেনারেল এবং প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্ন তার একজন মেম্বার। সোজা কথা হলো যে আমেরিকান আর্মির একটা স্পেশাল ফোর্সের একজন অফিসার। তো তিনি মারা গেছেন এবং পুলিশ প্রাথমিক যে তদন্ত করেছে তাতে ওই হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো তারা অ্যানালিসিস করেছে। সেই ফুটেজ তার হোটেল রুমে যাওয়ার ফুটেজ, এবং সেই ফুটেজ গুলো দেখে পুলিশ বলছে যে এটা মানে সন্দেহজনক কিছু পায়নি। তো ধারণা করা হচ্ছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। এটা হলো পুলিশ এবং অন্যদের মানে সংশ্লিষ্ট আমেরিকান দূতাবাসের কথা। কিন্তু এখানে কিছু কিন্তু রয়ে গেছে। যেমন একজন মার্কিন নাগরিক 5 স্টার একটা হোটেলে মারা গেল, কিন্তু তাড়াহুড়া করে তার লাশটা পোস্টমর্টেম না করে আমেরিকান দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা একটা কিন্তু খুব সাধারণ ঘটনা না। এরকম হোটেলে একজন মারা যাবে, তার পোস্টমর্টেম হবে না। এবং আরো বিষয় হলো যে আমেরিকার যে কোনো বিষয়, এমনকি মানে অনভিপ্রেত বিষয়েও তারা নাক গলায়। যেখানে তাদের কথা বলা উচিত না সেখানেও তারা নাক গলায়। অথচ তাদের একজন নাগরিক ওয়েস্টিন হোটেলে মারা গেল, এ ব্যাপারে তারা মুখে কুলুপ এঁটেছে। আমেরিকান দূতাবাস ঢাকা অফিস থেকে আমরা তেমন কিছু শুনিনি। সো এই জায়গাটা আরো রহস্যের। এখন এই যে স্পেশাল ফোর্সেস অফিসার, এরা আসলে কি? এই স্পেশাল ফোর্সেস অফিসাররা এরা স্পেশালি ট্রেইনড আপ থাকে। এরা সাধারণত আনকনভেনশনাল ওয়ারফেয়ারে ট্রেইনড আপ থাকে, দক্ষ হয়। যেমন গেরিলা যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ার, দেশি বিদেশি গোয়েন্দাদের প্রশিক্ষণ দেওয়া, গোপন মিশন, সন্ত্রাস বিরোধী অভিযান, এই ধরনের খুব স্পেশাল কাজ করে থাকে তারা। এরকম একজন স্পেশাল ফোর্সের অফিসার মারা গেলেন, অথচ এটা নিয়ে কথা শুনবো না আমেরিকান দূতাবাসের, বা পোস্টমর্টম হবে না। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। এবং এর ফলে যে প্রশ্নগুলো উঠেছে যে তিনি ব্যবসায়ী পরিচয়ে কেন ঢাকায় থাকলেন? তিনি তো আসলে ফোর্স, তিনি তো আসলে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত ছিলেন বলা যায়। এখন আরো ইন্টারেস্টিং হলো এই যে তার নাম বললাম টেরেন্স আরওয়েল জ্যাকসন, এইটা কি তার আদৌ আসল নাম, নাকি তিনি এই ছদ্মনামে বাংলাদেশে অবস্থান করছিলেন, সেটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। এবং একটা পত্রিকা অনলাইন পোর্টাল বলেছে যে তিনি 2006 সাল থেকে এই সেনাবাহিনীতে কাজ করছেন এবং তার প্ল্যান ছিল আগামী 2 বছর পরে রিটায়ারমেন্টে যাবে। তো সেই তার আগেই মৃত্যু। এই মৃত্যুর কারণ কি? এটা কি স্বাভাবিক মৃত্যু, ন্যাচারাল ডেথ, না এর পেছনে অন্য কারণও আছে? এটা নিয়ে যে কথা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী কোন দেশের গোয়েন্দাদের হাতে কি তিনি নিহত হলেন? আমেরিকা কি কাজ শেষে তারই বিশ্বস্ত একজন স্পেশাল ফোর্সেস অফিসারকে ঝেড়ে ফেলে দিলেন? কারণ আমেরিকার ইতিহাস আছে। 1951 সালে ইরানে আমরা দেখেছি, কিউবায় আমরা দেখেছি, কাজ শেষে বা নিজেদের যে ইমপ্ল্যান্ট গুলো থাকে সেগুলোকে তারা হয় হত্যা করে বা বিভিন্নভাবে পৃথিবী থেকে সরিয়ে দেয়। সো এই আরবেল জ্যাকসনের ঘটনাটা কি, এটা আমরা জানবো না। যেহেতু ডক্টর ইউনূস নিজেই একজন আমেরিকার দালাল এবং বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে, সুতরাং তাদের পক্ষ থেকেও কোনো কথা নাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো কথা হচ্ছে।
এখন আরো প্রশ্ন হলো যে বাংলাদেশে এই মুহূর্তে এইরকম এই জ্যাকসনের মতো আরো কত স্পেশাল অফিসাররা বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে তাদের আসলে কি কাজ? তারা কি বাংলাদেশে গোয়েন্দাদের প্রশিক্ষণ দিচ্ছে? যেমন শোনা যাচ্ছে এই আরবেল জ্যাকসন এই রোহিঙ্গা এবং ওই রেলিভেন্ট জঙ্গিদের প্রশিক্ষণ কাজে নিয়োজিত ছিলেন। তিনি বিচ্ছিন্নতাবাদী এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছিলেন অন বিহাফ অফ আমেরিকান আর্মি। বাংলাদেশে আর এই মুহূর্তে কতজন আর্মি অফিসার মানে আমেরিকান আর্মির সোলজার আছেন? কতজন স্পেশাল ফোর্সেস সোলজার আছেন? বলা হচ্ছে যে গত বছরের জুলাই থেকেই এরা বাংলাদেশে অপারেট করছেন এবং প্রতিটা বিভাগীয় শহরে কমপক্ষে 4 জন করে তারা ছিলেন। তাদের অনেকে চলে গেছেন, অনেকে এখনো আছেন। আবার একটা সূত্র বলছে বাংলাদেশে সহস্রাধিক আমেরিকান সৈন্য বিভিন্ন ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। সাধারণত আমেরিকার সিআইএ এই ধরনের স্পেশাল ফোর্সের বিভিন্ন দেশে ডিপ্লয় করে থাকেন। এদিকে সব বিষয়ে কথা বললেও আমাদের ঢাকায় বর্তমানে যে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছেন না। আমরা আশা করি যে মার্কিন দূতাবাস ঢাকা অফিস থেকে এই ব্যাপারে একটা 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 স্টেটমেন্ট তারা প্রেস রিলিজ জারি করবে। গতকাল অবশ্য ট্রেসি নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে একান্ত বৈঠক করেন। একান্ত বলছে এই কারণে যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনারই ছিলেন, আর কেউ ছিলেন না। এবং এই বৈঠকের পরে ট্রেসি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন তার দেশ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তার দেশ একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় কিনা সে ব্যাপারে তিনি কিন্তু বলেন নাই। এবং শোনা যায় যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই আরো যে আসছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এইসব বুদ্ধিদাতাদের সাথে বা এইগুলো যারা ডিসিশন নেয় সেই ডিসিশনের সাথে আমেরিকারও একটা সম্পর্ক আছে বলে শোনা যায়। কারণ অধিকাংশ দেশই যখন বলছে একটা ইনক্লুসিভ নির্বাচন, তখন ট্রেসি ইনক্লুসিভ শব্দটা উচ্চারণ করেনি, এটা সচেতন ভাবেই সে করেনি। আবার বলেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত নেই। আপনি মেইন প্লেয়ারদের একটা অংশকে বাইরে পাঠিয়ে দিলেন মাঠের, তারপরে যারা থাকলো ওরা তো অটোমেটিক একটা অংশ, পার্সিয়াল। তারপরে বলছেন যে আপনাদের কোনো দলের প্রতি পক্ষপাত নেই। এই কথাটি কি আসলেই বিশ্বাসযোগ্য? যদি পক্ষপাত না থেকে থাকে তাহলে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মধ্য জুলাইয়ে কেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে একান্তে এবং গোপন বৈঠক করলেন? এই বৈঠকের খবর কিন্তু খুবই গোপন ছিল, এটা অনেক পরে এটা ফ্লাশ হয়েছে। তাহলে যদি পক্ষপাত না থাকে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অধিকাংশ সবাই প্রায় ইভেন খালেদা জিয়াও তারা বাংলাদেশে অবস্থান করছে, এই অবস্থায় আপনাকে লন্ডনে যেয়ে তারেক রহমানের সাথে কথা বলতে হলো কেন? যদি কোনো গোপন ডিল না থাকে, স্পেশাল ডিল না থাকে, তাহলে তো লন্ডন যাওয়ার দরকার হয় না। এবং আমাদের তো মানে আমরা তো টের পাই, খবর তো বাতাসে ভাসে, বিভিন্ন সূত্র থেকে আসে। এবং এখন যেটা হলো যে আমেরিকা প্রথমে চেয়েছিল এই জুলাই আগস্টের বিপ্লবটা তারা করেছিল বেসিক্যালি জামাত শিবিরের সহায়তায়, কিন্তু পরবর্তীতে দেখছে যে জামাত শিবিরকে নিয়ে তারা বেশি দূর যেতে পারবে না, এনসিপি কে নিয়েও যেতে পারবে না। তারা এনসিপি কে ডেকা মাথা হাতটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে, এনসিপির এক অংশ বুঝছে আর এক অংশ বুঝে নাই। জামাতও এখন প্রচন্ড ক্ষুব্ধ, সেই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। কিন্তু আমেরিকা এখন বিএনপির সাথে মানে জোট বাঁধছে যে তারা বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপিকে ক্ষমতায় আনলে বাংলাদেশে ইউনূস যা যা মার্কিন ইন্টারেস্টে যা যা করছে, এই বন্দর দেওয়া, করিডোর দেওয়া, তারপরে দেশে এই যে গোয়েন্দা কার্যক্রম চলতেছে, দেশে এখন মার্কিন সেনাদের অবাধ বিচরণ, এই সব কিছুই মানে বিএনপি কন্টিনিউ করবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নইলে ট্রেসি তো জানার কথা যে তারেক রহমান একটা সময়ে তাকে আমেরিকার ভিসা পর্যন্ত দেয়া হয় নাই। আমেরিকায় ঢাকা অফিস থেকে তারেক রহমান সম্পর্কে যেসব তার বার্তা আমেরিকায় গেছে সেখানে কোনোটাই তারেক রহমানকে ভালো বলা হয় নাই, বরং তারেক রহমানের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসের সাথে তার সম্পর্ক, এইগুলো ঢাকা অফিস থেকে আমেরিকায় রিপোর্ট গেছে। তো ট্রেসির তো এগুলো জানার কথা, এগুলো জানার পরেও ট্রেসি কেন লন্ডন গিয়েছেন? সুতরাং ট্রেসি যে কথাটা বলেছেন এটা বিশ্বাসযোগ্য নয় এবং
বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা কি করতে চাচ্ছে, কিভাবে নাক গলাচ্ছে ট্রেসির দেশ, এটা খুব ওপেন সিক্রেট। তিনি যেটা বলেছেন সেটা আমি জানি না বাংলাদেশের মানুষকে সবাই খুব বোধাই মনে করে কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।